দর্শক আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সেলিম আহমেদ এবং তবলায় আছেন সাথে দীপ দাস। চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। শুভ সকাল। শুভ সকাল। আমাদের অতিথিকে একটি প্রশ্ন করে আমরা শুরু করি। সেলিম আহমেদ, আপনার কাছে সেই প্রশ্নই রাখতে চাই, সকালটা ঠিক কিভাবে শুরু হয় আর আজকে সকালটা একটু ভিন্ন রকম ছিল কিনা? আজকে তো অবশ্যই ভিন্ন রকম একটা সকাল, যেহেতু যমুনা টেলিভিশন লাইভে আসছি। সকালটা মূলত শুরু হয় প্রার্থনা সঙ্গীত দিয়ে, তারপর কাজ থাকে কিছু টুকটাক সঙ্গীতগুলা, মানে গান ছেড়ে দিই, মোবাইলে গান ছেড়ে দিয়ে তারপর কাজ করা হয়। আর রেওয়াজ শেষ করে তারপর ক্লাসে যাই আর কি। একই প্রশ্ন আপনাকে করতে চাই, আপনার সকালটা কিভাবে শুরু হয় দীপ দাস? মানে আমার কাছে সকালটা মানে অন্য দিনের মতো খুবই সাধারণ। সকালে মানে বিশ্ববিদ্যালয় হলে থাকি, অনেক সকালে ক্লাসে যাওয়ার জন্য আমাদের উঠতে হয় ঘুম থেকে, উঠে টুকটাক রিহার্সাল করতে পারলে করি, না হয় ক্লাসে যাই, এইভাবেই। সেলিম ভাই তো ঠাকুরগাঁয়ের, তাই না? তো ঠাকুরগাঁয়ের মাটির একটা আলাদা সুর আছে, বিশেষ করে ভাওয়াইয়া গানের জন্য কিন্তু অনেক বেশি পরিচিত। তো আপনার কাছে জানতে চাই, ঠাকুরগাঁয়ের মাটি আপনার গানকে, আপনার সঙ্গীতকে কতটা প্রভাবিত করেছে? যেহেতু আমি কৃষক পরিবারের সন্তান, ছোট থেকে আব্বার সাথে মাঠে যেতাম, নানান কাজ করতাম। তো সে সুবাদে দেখতাম যে ধান কাটার সময় এক ধরনের গান গাচ্ছে, বিভিন্ন কাজের সময় বিভিন্ন গান গাচ্ছে, এবং গানটা শুধু তারা যে আনন্দ নেওয়ার জন্য গাচ্ছে তা কিন্তু না, তারা একদম নিজে থেকে ফিল নিয়ে যাচ্ছে এবং সেটা তাদের স্ট্যামিনা দিচ্ছে গান গাওয়ার জন্য। তো যখন আমি ছোট থেকে মাটির সাথে বেড়ে উঠেছি, সেই মাটির যে টানটা, মাটির যে একটা ঘ্রাণ আছে, আমি সেই গানগুলো যখন বর্তমানে করছি বিশ্ববিদ্যালয় জীবনে এসে বা বিভিন্ন মিডিয়াতে, আমার মনে হচ্ছে আমি সেই ঠাকুরগাঁয়ে আছি, সেই মাটির সাথেই মিশে আছি। সেই মিশে থাকা থেকেই সঙ্গীত শিল্পী হয়ে উঠেছেন। অনুপ্রেরণাটা কি ছিল সঙ্গীত শেখার পেছনে? আমার অনুপ্রেরণা ছিল মূলত আমার নানার কাছ থেকে। নানার বাসায় যখন ছোটবেলায় যেতাম, তখন দেখতাম যে নানা হারমোনিয়াম নিয়ে বসে আছে বা গান প্র্যাকটিস করছেন। তখন মনে হলো যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। পাশাপাশি বিটিভিতে একটা শো দেখতাম, এসো গান শিখে, শ্রদ্ধেয় ফেরদৌসী রহমানের পরিচালনায় উনি করতেন ওটা। তো সেখানে ডায়েরি নিয়ে বসতাম, নোট করতাম, আবার সেগুলো সুর করতাম। সেখান থেকে আস্তে আস্তে শেখা আর কি, গানটা শুরু হয়। আমরা গান শুনবো, তবে যেহেতু প্রসঙ্গটা আপনার কাছ থেকে আমরা জানছিলাম, একটু আপনার কাছে ছোট করে জানতে চাই, যেহেতু আপনি একজন তবলা বাদক, একজন কণ্ঠশিল্পীর গানটাকে ফুটিয়ে তুলতে তবলার ভূমিকা কিন্তু অপরিসীম। তো একটু জানতে চাই, সেলিম ভাইয়ের সাথে এই বোঝাপড়াটা কিভাবে হলো? আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আর কি মোটামুটি টুকটাক সঙ্গীত চর্চা করি। তো ভাইও আমাদের বিশ্ববিদ্যালয়েরই আমার সিনিয়র ভাই, সো সেখানে উনিও সঙ্গীত অঙ্গনে আছেন। তো ওখান থেকে ওনার সাথে আমার পরিচয়, তারপরে আর কি এই যে বনিবনা, এটাই। আমরা তাহলে একটু বনিবনার যেই রূপ সেটি আমরা দেখে ফেলি। আমরা গানে ফিরতে চাই। কোন গানটি দিয়ে শুরু করব দর্শকদের? কোন গানটি শোনাবেন? প্রথমে আমি একটি ভাওয়াইয়া দিয়ে শুরু করছি। ভাওয়াইয়া গানটা একজন নারী বেদনার একটু ফুটে উঠছে। আরে কি দিয়ে বান ধিয়ে রাখবো রে আমারে নয়া জহিবন, আরে কি দিয়ে বান ধিয়ে রাখবো রে, আরে কি দিয়ে বান ধিয়ে রাখবো রে আমারে নয়া জইবন, আরে কি দিয়ে বান ধিয়ে রাখবো রে। জৈবন তাহা কাহু নুহুয় পয়সাও নুয় রে, জৈবন তাহা কাহু নুহুয় পয়সাও নুয় রে, ওই না বাক্স ভরে রাখবো, আরে কি দিয়ে বান ধিয়ে রাখবো রে আমারে নয়া জইবন, আরে কি দিয়ে বান ধিয়ে রাখবো রে। জৈবন লাহু নুহু অহিকু মুইরাও নুয় রে, জৈবন লাহু নুহু অহিকু মুইরাও নুয় রে, ওই না পহর
শিখবি লাভ, আরে কি দিয়ে বাহান ধিয়ে রাখবো রে, আমারে নয়া জইব, আরে কি দিয়ে বাহান ধিয়ে রাখবো রে। চমৎকার। ভিন্ন একটি আবহে সকালটি শুরু হলো। যখন কথা বলতে শুরু করেছিলেন উনি একদম ভিন্ন ভয়েসে কথা বলছিলেন, শব্দটাই অন্যরকম ছিল। একদম আঞ্চলিক। এখন গানে চলে গেলেন একেবারে আঞ্চলিক ঠাকুর গায়ে মনে হয় চলে গিয়েছে। আমরা আরো একটি গান শুনে নিতে চাই। আচ্ছা, আমার নানার কাছে যেহেতু গান শেখা, উনি গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে নভেম্বর মাসে গত হয়েছেন, ওনাকে স্মরণ করে আমি ওনার পছন্দের একটি গান অবশ্যই গাইবার চেষ্টা করছি। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। পেলে আশা দিন যবে কাটা হয়ে প্রাণে বিধবে, ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনো দিন, সে কি আর ফিরে আসে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনো দিন, সে কি আর ফিরে আসে। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়।
দিন গো প্রিয়ে, আমার ভালোবাসা বুঝবে ও, আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। চমৎকার। নানার প্রতি যে আপনার এক আবেগ, সেটা আসলে গানের মাধ্যমে একদম তাই। ফুটে উঠছিল। আমরা আপনাদের কাছ থেকে আরো অনেক গান শুনবো, তবে এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। সাথে আছি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সেলিম আহমেদ এবং তবলায় আছেন দীপদাস। দীপদাস, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন সেলিম আহমেদের কাছেও। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা চালিয়ে যাওয়া কিছুটা তো চ্যালেঞ্জিং, যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এর পাশাপাশি কিভাবে চর্চাটা চালিয়ে যাচ্ছেন একটু জানতে চাই। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আসলে সঙ্গীত চর্চাটা চ্যালেঞ্জিং, এটা একদিক থেকে ঠিক। আবার আমি কোনো ক্ষেত্রে আপনার মতামতকে ডিনাই করি, কারণ আমি ছোটবেলা থেকে যেটা দেখছি যে আমরা অনেক সময় অনেক কাজেই ব্যয় করি, অনেক নষ্ট, মানে বিভিন্ন কাজে ব্যয় করি। এখন ইন্টারনেট ফেসবুকের যুগ, অবসর সময় বিভিন্ন কাজে ব্যয় করি। তো সেই সময়টা আমরা যদি বিনোদনের মাধ্যম হিসেবে সঙ্গীতকে বেছে নিই বা কোনো কলাকে বেছে নেই, অবশ্যই সেটা আমাদের মনস্তাত্ত্বিকভাবে, আমাদের সকল দিক থেকে আমাদের জন্য উপকারী। সো আমার কাছে মনে হয় এটা ওইভাবে আমাদের হ্যাম্পার করে না। একই প্রশ্ন আপনার কাছে, কিভাবে চর্চাটা চালিয়ে যাচ্ছে? দীপের কথার সাথেও আমি একমত পুরোপুরি। দেখা গেছে যে অনেক পড়াশোনার চাপ, মাথা কাজ করছে না, মেজাজ খিটখিটে লাগছে, এই বসলাম হারমোনিয়াম নিয়ে 2-4টা গান করলাম, দেখলাম যে আমি একদম প্রশান্তি হয়ে গেলাম, জিরোতে চলে আসলাম, আমার ব্রেইন সবকিছু। তো এটা এক ধরনের আমাকে অনুঘটক হিসেবে কাজ করছে আমার পড়াশোনায়। চ্যালেঞ্জিং অবশ্যই, যেহেতু হলে থাকি, ডিস্টার্ব হয়ে যখন আমি রিহার্সেল করি বা রেওয়াজ করি, যেমন আপনাদের শোয়ের আগেও আমি রিহার্সেল করছিলাম, আমার রুমমেটকে অনুমতি নিয়ে যে আমি একটু প্র্যাকটিস করছি, কিছু মনে করো না, তোমার যাতে ডিস্টার্ব ফিল না হয়। তো চ্যালেঞ্জিং আসলে, আবার একদিক দিয়ে ও যেটা বললো আর কি, সঙ্গীত মনটাকে শান্ত করে, সঙ্গীত মনটাকে শক্ত করে। আচ্ছা, যেহেতু ফুটবলের উন্মাদনা চলছে এবং আপনারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের হলেও কিন্তু এই উন্মাদনা উত্তেজনা আছে, তো একটু প্রশ্নটা করে ফেলতে চাই, দীপদাস, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমি একদম ছোটবেলা থেকে আর্জেন্টিনা। ওকে, আচ্ছা, তাহলে আপনার দল এখনো টিকে আছে, শুভকামনা আপনার জন্য। সেলিম আহমেদ, আপনি? আমিও আর্জেন্টিনা। বাহ, তার মানে দুজনেরই দল টিকে আছে, তাদের উন্মাদনাটাও আছে। এবার কি স্বপ্ন, এবারও কি বিশ্বকাপ আবারও হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আর্জেন্টিনাইনদের সেই আনন্দ নিয়ে আমরা আরেকটা গান শুনে ফেলতে চাই। এই মুহূর্তে কোন গান শুনবো? এবার আমি যে গানটি গাচ্ছি, এটা হচ্ছে হাসান মতিউর রহমানের লেখা এবং সুরে। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। শুনি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। আমি না তোমায় ভুলতে পারি, ও হইও মোর বন্ধুরে, আমি না তোমায় ভুলতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া, নয়নের জল করলাম কালি। আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া, নয়নের জল করলাম কালি। কলমের কালি রে শুকাইয়া গেলি রে, আমি না পত্র লিখতে পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। আশা ছিল মনে
চরণে। আশা ছিল মনে জীবন মরণে, থাকিব তোমার ওই চরণে। অন্ধ হইল আখি মরণের নাই বাকি, এ দুঃখ কইতে নাই আর পারি। পরাণের বন্ধুরে আমায় ভুলি না রে, আমি না তোমায় ভুলতে পারি। আমি না তোমায় ভুলতে পারি। আমি না তোমায় ভুলতে পারি। দারুণ। এত সুন্দর আবহাওয়া তৈরি করেছেন যে আমরা সময় একেবারে ব্যয় করতে চাই আরো না, একটি গান আমরা শুনে আরেকটি নিতে গানে চাই। চলে যেতে আচ্ছা। চাই। এবার কোন গানটি শুনবো? আমরা এবার একটি পল্লী গীতি গাচ্ছি, পরের জায়গা পরের জমিন, ঘর বাড়ি আমি রই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আর পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। চমৎকার। চমৎকার। আমাদের একেবারে থামতে ইচ্ছে করছে না, তবে এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হবে, তারপরে ফিরে এসে নিশ্চয়ই আরো অনেকগুলো গান শুনবো। দর্শক, সময় হচ্ছে একটি বিরতি। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি, সাথে আছে সিদ্রা, এবং সাথে দুজন চমৎকার অতিথি আছেন যাদের কাছ থেকে আমরা খুব চমৎকার গান শুনছিলাম। তবে গানের আগে সেলিম ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এখনকার তরুণরা তো লোকসঙ্গীত বলেন বা মাটির গান বলেন, হারমোনিয়াম, তবলা সবকিছু থেকে কিছুটা দূরে চলে গেছে। তো তাদের জন্য আপনি কি বলবেন, কি পরামর্শ দিতে চান তারা যাতে মাটির গানে ফিরে আসে? এখানে ফিরে আসতে হলে কি ধরনের আগ্রহ তৈরি করতে হবে? বিশ্বায়নের যেহেতু যুগ, সেহেতু এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো সেক্ষেত্রে যেহেতু লোকসঙ্গীতটা আমাদের সংস্কৃতির একটা বড় পার্ট, একটা শেকড়, আমাদের একটা শেকড়। তো ছোট থেকে বর্তমানে সরকার অনেক পদক্ষেপ নিচ্ছেন, ছোট থেকে সঙ্গীত শিক্ষা বা প্রাথমিক সঙ্গীত শিক্ষা। ছোট থেকে যদি এই বিভিন্ন
বিভিন্ন কলা আছে, তার মধ্যে সঙ্গীত যেহেতু একটা, এটার সাথে যদি সংযুক্ত হয় বা বেশি করে এই ধরনের প্রোগ্রামগুলা বাচ্চাদের গান শেখার বা বিভিন্ন ইয়াগুলা অব্যাহত থাকে, তাহলে তো ছোট থেকেই যখন একটা বাচ্চার এই বিষয়গুলোর সাথে কানেক্টিভিটি থাকবে, তখন বড় হয়েও সে এইগুলোর প্রতি আকৃষ্ট থাকবে আর কি। পাশাপাশি লোকসঙ্গীতের যে জাগরণ সেটি জারি রাখতে যে আয়োজনগুলো আমরা দেখে থাকি পুরো দেশ জুড়েই, রাজধানী ঢাকায়ও সেটি হয়ে থাকে, তবে কিছুটা হয়তো কম। ঠিক সে জায়গায় সেগুলো অনেক বেশি আয়োজন জরুরি বলে মনে করেন কিনা আপনি? হ্যাঁ, অবশ্যই। যেমন আমাদের এলাকায় যে দলগুলো ছিল, তারা কিন্তু জীবিকার তাগিদে এখন কিন্তু সেই দলগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে যার মতো জীবিকার ইয়াতে বেরিয়ে পড়ে। অনেকে আছে গার্মেন্টসে চলে গেছে বা বিভিন্ন দিন মজুরের কাজে চলে গেছে নিজের সংসার চালানোর জন্য। তো সেটি যদি একটা পদক্ষেপের মাধ্যমে সেটাকে নিয়ে আসা যায় কিনা, যে লোকসঙ্গীতরা তারা চর্চা করছে বা বিভিন্ন জেলা শহরগুলোতে এবং বিভাগীয় শহরগুলোতে সেটা একটা বছরের শেষে বা শুরুতে যেভাবেই হোক একটা উৎসবমুখর পরিবেশে যদি সেগুলো আয়োজন করা যায়, তাহলেই তরুণ প্রজন্ম সেটা দেখবে, তরুণ প্রজন্মের কাছে সেগুলো গানগুলো পৌঁছবে। তো এটা একটা বড় উদ্যোগ একই হতে পারে। প্রশ্ন দীপদাস আপনাকে, আপনি যেহেতু তবলা বাদক, সেক্ষেত্রে হচ্ছে আপনার সাথে যে শিক্ষার্থীরা পড়ছেন তাদেরকে আগ্রহী করে তুলতে বা আপনি কি বা বলতে চান, যারা হচ্ছে তবলা শিখতে চায় তাদেরকে আগ্রহী করে তুলতে আপনি কি পরামর্শ দেবেন? আচ্ছা, এখন ভাই যেমন বললেন যে এখন বিশ্বায়নের যুগ, আমরা আমাদের যে মানে চিরায়ত ধারার বাংলা সঙ্গীত, তার পাশাপাশি রক মিউজিক বা ব্যান্ড মিউজিকটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। বাট আমি বলতে চাই যে শিকড় বলে তো একটা ব্যাপার আছে। আমাদের বাংলা গান বা বাংলা সংস্কৃতি বলতেই কিন্তু হারমোনিয়াম, তবলা, ঢোল এই জাতীয় আমরা ইনস্ট্রুমেন্ট দেখি। তো যারা বর্তমান নতুন প্রজন্ম আছে, আমার তাদের কাছে অনুরোধ, আপনি এটা অনেক আগেও খেয়াল করে দেখবেন যে যদিও যারা রক মিউজিক করে না কেন, ক্লাসিক্যাল ধারার মিউজিকের সাথে কিন্তু তারা কোনো না কোনোভাবে যুক্ত ছিল। মিউজিক বলতে বেসিক্যালি কিন্তু ক্লাসিক্যাল মিউজিকটাকে আমরা বেশি প্রেফার করি। তো আমার কাছে তাদের কাছে আমার অনুরোধ যে তারা যেন শিকড়টাকে না ভুলে, মানে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, তাদের যে লেখনী, তাদের যে গান, তাদের যে সৃষ্টি, এটা যেন তারা না ভুলে। এইটাই চমৎকার। আপনাদের মাঝে সেটা না রবীন্দ্রনাথ বেঁচে এবং থাকুক। নজরুল বেঁচে থাকুক। আমরা এবার গানে ফিরে যেতে চাই, তবে তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিতে চাই। দর্শক, আজকের দিনটা যেমন রাব্বি বলছিলেন শুরুতে যে সতর্ক থাকতে হবে, উপভোগ করবেন, তবে আজকের দিনটা একটু সতর্কতার সাথে বের হবেন নিশ্চয়ই। এমনটাই প্রত্যাশা রাখছি। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, তবে কোথাও যাবেন না। আমরা গানের মাধ্যমেই শেষ করছি। শুনি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান আর মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম ভাইরে, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম ভাইরে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে
যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম ভাইরে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম ভাইরে